অসহযোগ আন্দোলন ঘিরে সারা দেশে নজিরবিহীন সংঘর্ষ। 17 জেলায় 77 জন নিহত, বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, আগুন, ধাওয়া পাল্টা ধাওয়া। সিরাজগঞ্জে এনায়েতপুরের থানায় হামলা, 13 পুলিশ সদস্য নিহত। কুমিল্লার ইলিয়টগঞ্জে আরও একজন পিটিয়ে হত্যা, সারা দেশে 3 শতাধিক পুলিশ আহত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ, 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা। বন্ধ থাকবে সব আদালতে বিচার কার্যক্রম। রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষ, শাহবাগে বিএসএমএমইউতে অ্যাম্বুলেন্স অগ্নিসংযোগ, সিএমএম কোর্ট প্রাঙ্গণে পুলিশের গাড়িতে আগুন, সাউন্ড গ্রেনেড। এখন যারা নাশকতা করছে তাদের কেউই ছাত্র নয়, সন্ত্রাসী, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীকে এদের শক্ত হাতে দমনের আহ্বান। ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌঁছে গেছে আওয়ামী লীগ, বললেন নানক। সরকার পদত্যাগে যত বিলম্ব করবে ততই ক্ষতি হবে দেশ ও জাতির, মন্তব্য মির্জা ফখরুলের। সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক, কৃষক সহ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানান। যে যেখানে আছে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর রিট হাইকোর্টে খারিজ। পুলিশের গুলি করার প্রয়োজন হলে মানতে হবে আইনি বিধান। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। সারা দেশে নজিরবিহীন সংঘর্ষে রাজধানী সহ 17 জেলায় পুলিশ সহ 77 জন নিহত হয়েছেন। লক্ষ্মীপুরে 8 জন, নরসিংদীতে 6 এবং কিশোরগঞ্জ, মাগুরা ও রংপুরে 4 জন করে প্রাণ হারিয়েছেন। আন্দোলন ঘিরে সিরাজগঞ্জে দিনভর চলে সংঘর্ষ। আন্দোলনকারী ও বিরোধীদের সংঘর্ষে নিহত হন রায়গঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিন ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার। এছাড়াও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রঞ্জুর রহমান ও ছাত্রদল কর্মী সুমন আহমেদও প্রাণ হারায়। নরসিংদীর মাধবদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। পৌরসভায় প্রবেশের চেষ্টা করলেই বিরোধীদের সাথে বাধে সংঘর্ষ। এক পর্যায়ে সংঘর্ষে চরদিঘলদি ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন শাহীন ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান নিহত হন। এছাড়াও হতাহতের আরও খবর পাওয়া গেছে। মাগুরাতে দুপক্ষের সংঘর্ষ ঘিরে প্রাণ ঝরেছে, মারা যান মেহেদী হাসান রাব্বি। রংপুরেও সংঘর্ষ ঘিরে মৃত্যুর ঘটনা ঘটেছে। দুপক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছে সিটি কর্পোরেশন কাউন্সিলর ও পরশু থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারাধন রায় ও তার ভাগ্নে কমল। এছাড়া নিহত হন মাসুম ও খসরু নামের মহানগর যুবলীগের 2 কর্মী। ফেনীতেও অসহযোগ আন্দোলন ঘিরে চলেছে ধাওয়া পাল্টা ধাওয়া। মহিপালে দুপক্ষের সংঘর্ষ ঘিরে প্রাণহানির ঘটনা ঘটে। সিলেটেও দুপক্ষের সংঘর্ষ হয়। গোলাপগঞ্জে আন্দোলনকারী ও বিরোধীদের সংঘর্ষে ঘটেছে হতাহতের ঘটনা। মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা। এই স্থানে বিরোধীরা অবস্থান নিলে বাধে সংঘর্ষ ঘটে, হতাহতের ঘটনা। বরিশালের নথুল্লাবাদেও হয় দুপক্ষের সংঘর্ষ। ভাঙচুর করা হয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসভবনে। প্রাণ হারায় মহানগরীর 12 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী। এছাড়া লক্ষ্মীপুরে সংঘর্ষে কয়েকজন যুবলীগ কর্মী ও শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও শেরপুর, ভোলা ও জয়পুরহাটেও ঘটেছে প্রাণহানি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
এদিকে দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জ ও কুমিল্লায় 14 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল 10টার দিকে মিছিল নিয়ে এনায়েতপুরের কেজির মোড়ের দিকে যাচ্ছিল আন্দোলনকারীরা। এ সময় পুলিশ বাধা দিলে দেখা দেয় উত্তেজনা। এক পর্যায়ে বিক্ষুব্ধরা থানায় হামলা চালায়। আগুন ধরিয়ে দেওয়া হয় থানা ভবনে। এক পর্যায়ে 13 পুলিশ সদস্যকে পিটিয়ে ও পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। এদিকে কুমিল্লার ইলিয়টগঞ্জে এরশাদ মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আগুন দেওয়া হয় পুলিশ ফাঁড়িতে। সব মিলিয়ে সারা দেশে 3 শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। বেশ কয়েকটি থানায় আক্রমণ চালানো হয়েছে। অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে রাজনৈতিক দলের কার্যালয় সহ যানবাহনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অসহযোগ কর্মসূচি ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘাত, দফায় দফায় সংঘর্ষ হয়েছে দুপক্ষের। উত্তেজনা ছড়িয়েছে গ্রামেও। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয় বেশ কিছু যানবাহন। গুলিবিদ্ধ সহ আহত হন অনেকে। রূপগঞ্জে এশিয়ান হাইওয়ের কাঞ্চন চরপাড়া এলাকা। আন্দোলনকারী ও বিরোধী পক্ষ জড়িয়েছে সংঘর্ষে। চলে পাল্টাপাল্টি ধাওয়া। নারায়ণগঞ্জের লিংক রোডও পরিণত হয় রণক্ষেত্রে। আন্দোলনকারীরা ভাঙচুর করে বেশ কিছু স্থাপনা। ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে দুপক্ষের। অসহযোগ আন্দোলনের সমর্থকরা পুড়িয়ে দেয় ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়। পাশাপাশি আগুন দেওয়া হয় আরও কয়েকটি ভবনে। হয়েছে দুপক্ষের সংঘর্ষ। আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে ঝিনাইদহে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। রণক্ষেত্র দিনাজপুর সদর আসনের এমপি ও হুইপ ইকবালুর রহিমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে পুলিশের গাড়িতেও। সহিংসতা হয়েছে নাটোরেও। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। উত্তেজনা দেখা গেছে লক্ষ্মীপুরেও। চলে দুপক্ষের হামলা পাল্টা হামলা। রণক্ষেত্র খুলনা নগরী। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশাপাশি ভাঙচুর চালানো হয় জেলা পরিষদেও। আগুন দেওয়া হয় কয়েকটি গাড়িতে। উত্তাল চট্টগ্রাম নগরী। নিউ মার্কেট এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ছোড়া হয় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড। একই চিত্র সিলেট নগরীতেও। পুলিশের সাথে আন্দোলনকারীদের চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আন্দোলনকারী ও বিরোধী পক্ষের সংঘর্ষ হয়েছে চাঁদপুরে। ধাওয়া পাল্টা ধাওয়া আর ভাঙচুরে ছড়ায় উত্তেজনা। দিনভর উত্তাল ছিল ঝালকাঠি। পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। সহিংসতা ঘটেছে মানিকগঞ্জেও। আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড। কুমিল্লায় আন্দোলনকারীদের ধাওয়া দিয়েছে বিরোধীরা। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পঞ্চগড়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগ কার্যালয় সহ নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে আগুন দেওয়া হয় 2টি বাসে। এছাড়া বিভিন্ন স্থানেও সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার কারফিউ শিথিলের কোনো সময়ও নির্দিষ্ট করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরকারি বেসরকারি সহ সব অফিসে রোববার থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। বন্ধ থাকছে ব্যাংকও। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব আদালত। তবে জরুরি সেবা কারফিউ ছুটির আওতামুক্ত থাকবে।
দেশব্যাপী সহিংসতা ও সংকটময় পরিস্থিতি বিবেচনা করে কারফিউ নিয়ে শনিবার রাতের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগের চেয়ে কঠোরভাবে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে জারি করেছে কারফিউ বা সান্ধ্য আইন। সন্ধ্যা ৬টা থেকে কারফিউ কার্যকর হয়েছে, চলবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। এবার আগের মতো নির্দিষ্ট সময়ের জন্য কারফিউ শিথিলের কোনো সময়ও দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, স্বশাসিত সহ সব অফিসে সোম থেকে বুধবার ৩ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই সময়ে বন্ধ থাকবে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এদিকে সুপ্রিম কোর্টও আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য উচ্চ আদালত সহ দেশের সকল আদালতের বিচার কাজ বন্ধ ঘোষণা করেছে। তবে জরুরি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন প্রধান বিচারপতি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রোববার গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এসব কথা বলেছেন সরকার প্রধান। সকালে কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, ফোর্সেস ইন্টেলিজেন্স ও এনএসআই এর প্রধান সহ কমিটির সদস্য ২৯ জন। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত জানিয়েছেন, জনগণের সমর্থন না পেয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আন্দোলনকারীরা। আওয়ামী লীগ নেতাকর্মীরা চাইলে প্রতিহত করতে পারে, কিন্তু সরকার এখনো ধৈর্য ধরে আছে বলে জানিয়েছেন তিনি। বলেন, জানমালের নিরাপত্তায় প্রয়োজনে আইন প্রয়োগ হতে পারে। বিএনপির দাবির সাথে আন্দোলনকারীরা একাত্ম হয়েছে বলেও দাবি করেন তথ্য প্রতিমন্ত্রী। বলেন, এখন আর কোটা নয়, রাজনৈতিক আন্দোলন হচ্ছে। সংসদ ভবনে সাংবাদিকদের তিনি কথা জানিয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সাথে বৈঠক করেছেন সরকার প্রধান। উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধান ও তথ্য প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। পরে সংসদ ভবনে তথ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আন্দোলন এখন আর কোটা সংস্কারে নেই, রাজনৈতিক আন্দোলন চলছে। বিএনপির সাথে তারা একাত্ম হয়েছে বলেও জানান তিনি। এটা অর্জন করতে যাচ্ছে তারা সন্ত্রাস এবং সহিংসতার পথে। যদি তা না হয় তাহলে কেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আক্রমণ করতে হবে? এখন এটা হলো বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। তথ্য প্রতিমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা জানতে তদন্ত করতে হবে, আগেই এর দায় সরকারকে দেয়া যায় না। এই লাশের উপর দিয়ে দাঁড়িয়ে কারা এটার সুবিধা এবং বেনিফিশিয়ারি নিয়েছে, মানুষকে উস্কে দিয়েছে, এবং কারা মানুষকে উস্কে দিয়ে এক ধরনের বিপথে পরিচালিত করেছে। আমরা জাতিকে, বিশ্বকে দেখাতে চাই যে সন্ত্রাসটা কারা করে, একটু দেখুক। প্রতিমন্ত্রী বলেন, সরকার আর কোনো সংঘাত চায় না, তাই এখনো ধৈর্য ধরে আছে। তবে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়াও সরকারের দায়িত্ব। অনেক জনসমর্থন সাধারণ মানুষকে ডাক দিলে, বঙ্গবন্ধু কন্যা ডাক দিলে তারাও রাস্তায় নামবে। কিন্তু আমরা কিন্তু সংঘাত এড়ানোর জন্য আমরা আলোচনার দরজা খোলা রেখেছি, আমরা সংঘাতে যেতে চাচ্ছি না। কিন্তু একই সাথে এটা বলতে চাই যে সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগও ঘটাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য জনগণের প্রতি উনি আহ্বান জানিয়েছেন। গুজব বন্ধের জন্য ফেসবুক বন্ধ রাখা হয়েছে বলেও জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। এটা আপনাকে একটু বলি, বিএনপি রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এক দফার আন্দোলনে অসহযোগের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। বেলা 11টা নাগাদ শাহবাগের সংঘর্ষ ছড়িয়ে পড়ে বাংলা মোটর, কারওয়ানবাজার, সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল, ধানমন্ডি, মিরপুর সহ নগরীর বিভিন্ন এলাকায়। পুড়িয়ে দেওয়া হয় বিএসএমএমইউ কম্পাউন্ডের ভেতরে থাকা মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স। লাঠি, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলা করে দুপক্ষ। রোববার বেলা 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল বের হয় আন্দোলনকারীদের পক্ষে। অসহযোগের পক্ষে স্লোগান দেয় তারা। মিছিল নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নেয় শাহবাগ মোড়ে। এখানেই তৈরি হয় উত্তেজনা। শাহবাগ মোড়ে আগে থেকেই অবস্থান ছিল সরকার সমর্থকদের। মিছিলটি শাহবাগ মোড়ে এলে বিএসএমএমইউর ভেতরে অবস্থান নেয় তারা। ভেতর বাইরে দুপক্ষ স্লোগান দিতে থাকলে তৈরি হয় উত্তেজনা। আন্দোলনকারীরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে গেলে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় হাসপাতালের মধ্যে পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও গাড়িতেও আগুন দেয়া হয়। জ্বালিয়ে দেয়া হয় 6টি মোটরসাইকেল। দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে
ঠিক ভেতর থেকে এভাবেই আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর যারা বিক্ষুব্ধ আন্দোলনকারীরা তারা সব এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা প্রবেশ করে। চলছে দুপক্ষের সংঘর্ষ। দাউ দাউ করে যখন আগুন জ্বলছে তখন ব্যাপক ভাঙচুর চালানো হয় হাসপাতালের ভেতরে। আউটডোরে এখানে গ্যাঞ্জাম করে লড়ানি খায়া আমাদের 5 নাম্বার গেট দিয়ে সব ঢুকেছে। আমি হাসপাতালে আসছি বহির্বিভাগের রুগী নিয়ে, দেখি যে ভিতরে অনেক পোলাপাইন হয়েছে করতেছে। আমরা চোখে সামনে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছিলাম, সেই অবস্থায় ওকে অ্যাটাক করা হয়েছে। আমরা কোনো রকম মাফ চেয়ে তালাকে আমরা ইমার্জেন্সি পর্যন্ত নিয়ে যেতে পারছি, ওকে সেভ করতে পারছি। এইখান থেকে চতুর্থ শ্রেণীর কিছু কর্মকর্তারা তাদের ইট পাটকেল ছুঁড়ে মারে। ইট পাটকেল ছুঁড়ে মারার পরে ছাত্ররা এখান থেকে আবার ওদের ধাওয়া করে, ওরা ইট পাটকেল শুরু করে। এখান থেকে সূত্রপাত। চিকিৎসকরা জানান হাসপাতালে থাকা কোনো রোগীর ক্ষতি হয়নি, তবে আতঙ্কিত সবাই। আমরা সবগুলা গেটের ভিতরে আমরা আটকে দিয়েছিলাম যাতে কোনো বহিরাগতই ঢুকতে না পারে। ইভেন পেশেন্টদের অ্যাটেন্ডেন্টদের নামেও যারা আসতে চাচ্ছিল ভিতরে, আমরা তাদেরকে অ্যালাউ করি না। শাহবাগের সংঘর্ষ ছড়িয়ে পড়ে বাংলা মোটর, কারওয়ান বাজার সহ আশপাশে। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর আর অগ্নিসংযোগ চলতেই থাকে, আর একটানা গোলাগুলি। বিকেলের পর কারওয়ান বাজার থেকে অ্যাকশনে যায় পুলিশ। সায়েন্স ল্যাব ও ধানমন্ডি এলাকায়ও ছড়িয়েছে সংঘর্ষ। সেখানেও দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলতে থাকে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও গুলি ছোড়ে। সকাল থেকে মিরপুর 10 নম্বরে অবস্থান ছিল সরকার সমর্থকদের। দুপুরের পর আশপাশের বিভিন্ন সড়ক থেকে আন্দোলনকারীরা গোল চত্বরের দিকে আসতেই শুরু হয় সংঘর্ষ। এসবের বাইরে দুপুর 12টার দিকে ঢাকা সিএমএম কোর্ট গেট ভেঙে আদালত চত্বরে প্রবেশ করে একটি দল। আদালত চত্বরে হামলা ও ভাঙচুর চালায় তারা। পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সংঘর্ষ হয়েছে উত্তরা, যাত্রাবাড়ি, বাড্ডা, প্রগতি সরণি, মিরপুর সহ আরও বিভিন্ন এলাকায়। প্রায় সব স্থানেই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকারদলীয় পক্ষের সংঘাত সহিংসতা হয়েছে। কোথাও কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বিভিন্ন স্থানে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, যৌক্তিক দাবিতেই রাজপথে আছেন তারা, ঘরে ফিরবেন দাবি আদায় করেই। দুপুর 1টার দিকে উত্তরার প্রধান সড়কে ধোঁয়ার কুণ্ডলী। অসহযোগ আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরায় ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়াতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশে, দিক বিদিক ছুটে মানুষ। এক পর্যায়ে বেশ কিছু চেয়ার আর একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়, দেয়া হয় আগুন। প্রধান সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা, আর অন্য পক্ষের অবস্থান ছিল অলিগলি আর উত্তরা থানার আশপাশে। দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। যাত্রাবাড়িতে সকাল থেকেই দুই পক্ষ বিক্ষোভ করে। শনির আখড়ার দিকে আন্দোলনকারীরা আর যাত্রাবাড়ি মোড়ে অবস্থান নেয় সরকার সমর্থকরা। দুপুরের দিকে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, আহত হয় বেশ কয়েকজন। এরপর থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। সেখানে জলকামানের গাড়িতে আগুন দেওয়া হয়, গেট ভেঙে থানায় আক্রমণের চেষ্টা চালানো হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল আর রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক দফা দাবিতে রামপুরা ব্রিজের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মধ্য বাড্ডার দিকে এগোতে থাকে। এদিকে প্রগতি সরণি সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে যোগ দেন অভিভাবক ও সাধারণ মানুষ। সবাই শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। আমাদের দাবি হচ্ছে স্টেপ ডাউন, আমাদের ভাই বোনদের ফিরিয়ে দিতে হবে, নয়তো শেখ হাসিনার পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের সহায়তায় আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি করেছে সরকার সমর্থকরা। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলবে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে বিএনপি জামায়াতের জঙ্গিদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিকেলে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার পতনের দাবি ছাত্রদের নয়, বিএনপি জামায়াতের। তাই সকল হত্যা ও সহিংসতার দায় আন্দোলনকারীদেরকেই নিতে হবে।
চলমান পরিস্থিতি নিয়ে বিকেলে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে কথা বলেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সারা দেশে সহিংসতার কথা তুলে ধরে নানক বলেন, সরকার পতনের দাবি শিক্ষার্থীদের নয়, এটি বিএনপি জামাতের দাবি। এর সাথে শিক্ষার্থীদের দাবির কোনো মিল নেই। ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। নানক বলেন, এই আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে হত্যা ও সহিংসতা চলছে। তাই আন্দোলনের নেতৃত্ব দানকারীদেরই এসব হত্যাযজ্ঞ ও সহিংসতা দায় নিতে হবে বলেও জানান আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। যে যেখানে আছেন ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। শান্তিপূর্ণ উপায় চূড়ান্ত লড়াইয়ের জন্য রাজপথে আসতে হবে, নেমে আসতে হবে। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। এদিকে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ পরিষদ ও কৃষিবিদ ইনস্টিটিউশনের যৌথ উদ্যোগে হয় শান্তি সমাবেশ ও মিছিল। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরাও এতে যোগ দেন। দেশব্যাপী চলমান সহিংসতা ও হুমকির বিরুদ্ধে রাজাকার আল বদরদের এক দফার আন্দোলন মোকাবেলা করতে রাজপথে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগ সমর্থিত পেশাজীবী নেতারা। অশুভ শক্তিকে প্রতিহত করার আহ্বানও জানান তারা। অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে কোটা আন্দোলনের দাবিকে সরকার পতনের এক দফা দাবিতে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সহিংসতা নয়, শান্তি চায়। সংলাপের মাধ্যমেই শান্তি আনা সম্ভব। আমরা এখনো মনে করি আমরা শিক্ষার্থীরা এদের দ্বারা আর বিপদগামী হবে না। তারা ফিরে আসবে এবং আসতেই হবে, কারণ তারা বাংলাদেশকে ভালোবাসে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হিসাবেই আমরা তাদেরকে বিবেচনায় রাখি, ভালোবাসি। আমাদের এই রাজপথে অবস্থান অবশ্যই চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না ওই রাজাকার আলবদরদেরকে বাংলাদেশে তাদের নির্মূল না করতে পারবো, তাদের শিকড় আমরা তুলে দিতে পারবো। আমরা শান্তি চাই, আমরা সংলাপের মাধ্যমে শান্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রীর ডাক, যারা সন্ত্রাস করবে সন্ত্রাসের মোকাবেলা আমরা অবশ্যই করব। সহিংসতা ও হুমকির বিরুদ্ধে রাজাকার আল বদরের এক দফা মোকাবেলা করার জন্য রাজপথে থাকবে বলে জানান আওয়ামী লীগ ও পেশাজীবী নেতারা। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। সরকার পদত্যাগে যত বিলম্ব করবে তত বেশি ক্ষতি হবে দেশ ও জাতির, এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মী, সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে চলমান আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, বর্তমান পরিস্থিতির জন্য সরকারই দায়ী। গণহত্যার পর এখন ত্রাসের মধ্য দিয়ে গোটা দেশে সরকার নৈরাজ্য সৃষ্টি করতে চায় বলেও দাবি করেছেন বিএনপি মহাসচিব। এদিকে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশে প্রেসক্লাব এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। এই চিত্র জাতীয় প্রেস ক্লাব এলাকার। পেশাজীবীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। বিএনপি মনা সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশ ছিল প্রেস ক্লাবের সামনে। সমাবেশের এক পর্যায়ে হাইকোর্টের দিক থেকে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও ফাঁকা গুলি। সচিবালয়ের দিকে অবস্থান আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। ত্রিমুখী সংঘর্ষে প্রায় 2 ঘন্টা উত্তপ্ত ছিল প্রেস ক্লাব সেগুনবাগিচা এলাকা। এদিকে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। তত বেশি ক্ষতি হবে দেশের, জাতির, তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগেরও রাজনৈতিক দল হিসেবে। আওয়ামী লীগ আজকে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এতে কি আওয়ামী লীগ? আমরা যে আওয়ামী লীগকে অতীতে চিনতাম সেই আওয়ামী লীগ এটা নয়। এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। এখনও কি তাদের বোধোদয় হচ্ছে না? আমি সেজন্য বলছি যে আমি প্রে করি, প্রার্থনা করি তাদের সম্বিত ফিরে আসুক, জনগণের দাবি মেনে নিয়ে তারা সরে যাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সকলকে রাজপথে নামার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, তীব্র গণ আন্দোলনে পতন জেনে আওয়ামী লীগ সরকার আবারও সংঘাত ও সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক, কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলের কাছে আমাদের আবেদন, জনগণের রক্তে, ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয়।
মির্জা ফখরুল বলেন, ছাত্র শিশু জনতার রক্তে রঞ্জিত এই সরকার। ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে যে চূড়ান্ত আন্দোলন তাকে স্তব্ধ করার ক্ষমতা কারণ নেই বলেও হুঁশিয়ারি করেন বিএনপি মহাসচিব। সমগ্র দেশ আজ গণহত্যাকারী সরকারের বিরুদ্ধে একাট্টা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলনকারীদের উপর তাজা গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে করা রিটটি সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। তবে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। বলেছেন, গুলি করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে আইন ও প্রবিধান অনুসরণ করতে বলা হয়েছে। আইনজীবীরা বলছেন, জীবন রক্ষার্থে সবশেষ ধাপ হিসেবে গুলি করতে পারবে পুলিশ, তবে নির্বিচারে গুলি করা যাবে না। গেল সপ্তাহে 2 দিনের শুনানি, দুই পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়, এজলাসে হইচই, হট্টগোল, বিচারপতির অসুস্থতা, সব মিলিয়ে নাটকীয় পরিস্থিতি। 4 দিন পর রোববার যথাসময়ে বসে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। শুরুতেই শুনানি করেন অ্যাটর্নি জেনারেল। শুনানির এক পর্যায়ে তিনি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে এজলাসে শুরু হয় হইচই। পরে হস্তক্ষেপ করেন আদালত। অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে আদালত বলেন, এখনকার হাইব্রিড আওয়ামী আইনজীবীরা আগের শুনানিতে ঠিকমতো আদালতে বসতে দেয়নি, রিটকারীদেরও কথা বলতে দেয়নি। অ্যাটর্নি বলেন, রিটকারীরা এক চোখে দেখেন, পুলিশ হত্যার কথা নেই পিটিশনে। বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এই রিট, যার প্রমাণ রিটকারীদের ফেসবুক পোস্ট। একজন পুলিশকে যাত্রাবাড়িতে ঝুলিয়ে মারা হয়েছে, সেটা সম্বন্ধে বক্তব্য ছিল না। আমরা তখন বলছিলাম যে যখন কথা বলতে হবে তখন সকলের জন্য বলতে হবে, যে ওনাদের উদ্দেশ্যটা হচ্ছে এক দফার আন্দোলন। একজন বলছেন, আরেকজন বলছেন তুমি কবে বাংলা তুমি কবে যাবা। এটি সম্পূর্ণ ভুল একটি কথা। মানুষকে নিয়ে বাঁচানোর জন্য যদি কোনো পিটিশন করা হয়, সেটা কখনো রাজনীতি হয় না। দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে না, তিনি একজন রাজনৈতিক নেতার বক্তব্য দিয়েছেন। পরে রিটের পক্ষের আইনজীবী সারা হোসেন সমন্বয়কদের ডিবি হেফাজত প্রসঙ্গে উত্থাপন করলে আদালত বলেন, তাদের মুক্তির ফলে বিষয়টি অকার্যকর হয়ে গেছে। পরে রিট খারিজ করে 5টি পর্যবেক্ষণ দিয়ে আদেশ দেন আদালত। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল সেইটার 153 থেকে 56 পর্যন্ত যে বিধানগুলো আছে, সেই বিধানগুলো, অর্থাৎ এখানে যেগুলো আছে যে তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস, এগুলো ইউজ করতে পারবে। আদালতের পর্যবেক্ষণে সন্তুষ্ট রিটের পক্ষের আইনজীবীরাও। তারা বলছেন, কাগজে কলমের রিটটি খারিজ হলেও আবেদনে যা চাওয়া হয়েছে তাই দেয়া হয়েছে পর্যবেক্ষণে। গুলিবর্ষণের ব্যাপার, সেটাতে আমরা অবশ্যই সন্তুষ্ট, কারণ ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না, এবং আইনও খুবই পরিষ্কার যে গুলিবর্ষণ এমনি এমনি করা যাবে না, লাইভ রাউন্ড যখন ইচ্ছা চালানো যাবে না। এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিশুদের মৃত্যুর ঘটনায় করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন এই বেঞ্চ। রিটটি উপস্থাপন করা হলে জ্যেষ্ঠ বিচারপতি বলেন, রাজনৈতিক ইস্যু রাজপথেই সমাধান হওয়া উচিত। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে অসংখ্য মানুষ। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও জেলাগুলোতে হতাহত হয়েছে অনেকেই। ঢাকার বিভিন্ন হাসপাতালে আসা অনেকেই ছিল গুলিবিদ্ধ। বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায়ও চলে যান কেউ কেউ। দিনভর হাসপাতালে ছিল ছুটোছুটি। এতদিন মাঠের আন্দোলনে শুধু শিক্ষার্থী থাকলেও অসহযোগের প্রথম দিনে রাজধানীতে ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান। দুপক্ষ মুখোমুখি হলে বাধে সংঘর্ষ। কয়েক ঘন্টা ধরে চলা সংঘর্ষে আহত হন অনেকে, নেওয়া হয় বিভিন্ন হাসপাতালে। আহতদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করেছে বিরোধীরা। হাসপাতালে গিয়ে জানা যায়, আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ। সরাই যাওয়ার পর আমি ওই যে গ্যাসটা আমার বুকে চলে গেছিল, চলে যাওয়ার পর আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। তো আমার পাশে যে বান্ধবী ছিল, ওর পায়ে গুলি লাগছিল। তখন ওদের দুজনের ধৈর্য আমি নেওয়ার সময় তখন আমার পিঠে কি জানে বাড়ি দিছিল, বাড়ি না জানে আঘাত দিছিল। তখন আমি পড়ে যাওয়ার পর তাই আমার সেন্স ছিল। ঢাকার বাইরে প্রায় সব জেলার হাসপাতালগুলোতে যেন তিল ধারণের ঠাঁই নেই। দিনভর একের পর এক হাসপাতালে আসতে থাকে আহতরা, যাদের মধ্যে অনেকের অবস্থা ছিল আশঙ্কাজনক। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশের ভেতরে যাতে যুদ্ধ পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চান অবসরপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তারা। আজ রাওয়া ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে 48 সাবেক সেনা কর্মকর্তার পক্ষে এক বিবৃতিতে দেশব্যাপী হত্যাযজ্ঞ, নির্যাতন, গুম এবং গণগ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। আরও বলেন, অজস্র কিশোর তরুণদের তাজা প্রাণ অকালে ঝরে যাওয়ায় অভিভাবক হিসেবে নিজেদের দায়মুক্ত ভাবতে পারছেন না তিনি।
একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা তথা বৈষম্য, ভেদাভেদ ও জুলুমের অবসান না ঘটিয়ে উল্টো পথে চলছে সমাজ। সমাজের এই ব্যবস্থাপনা মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। অধিকার আদায়ে তারা নিজেদের জীবন দিতেও পিছপা হচ্ছেন না। গুন্ডা পান্ডা দিয়ে সন্ত্রাস চালালো এবং পুলিশ, র্যাব, আনসার ও বিজিবি নামিয়ে আকাশে হেলিকপ্টার উড়িয়ে নির্বিচারে গুলি করে অগণিত কিশোর, শিশু ও তরুণের তাজা প্রাণ হরণ করলো, তা দেশবাসী কি এত সহজে এত অল্প সময়ের মধ্যে ভুলে যাবে? বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী গত 3 দশক ধরে অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে যে সম্মান, মর্যাদা ও গৌরব অর্জন করেছেন, তা আজ কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে। একটি রাজনৈতিক সংকটকে সামরিকীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এর তীব্র বিরোধিতা করছি। ইরানের দাবি, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে বোমা নয় বরং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে হত্যা করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে এমন দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাদের দাবি, ইরানের রাজধানী তেহরানের যে গেস্ট হাউসে হানিয়া অবস্থান করছিলেন সেটির বাইরে থেকে হামলা চালানো হয়েছে। IRGC জানিয়েছে প্রায় 7 কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র বহন করে হামলা চালায় ইসরায়েল। ফলে হয় ভয়াবহ বিস্ফোরণ। হামলা সম্পর্কে আগেই জানত যুক্তরাষ্ট্র। বিবৃতিতে এমন দাবিও করা হয়। আগামী 24 ঘন্টার মধ্যেই হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে পারে ইরান, এমন শঙ্কা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। দুই দেশের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে ইরান ও হিজবুল্লাহর বড় হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় এরই মধ্যে দেশটিতে গিয়েছেন মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা মাইকেল এরিক কুরিলা। তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর প্রতিশোধের হুমকি দিয়ে আসছে ইরানের শীর্ষ কর্তারা। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানের হামলার আতঙ্কে তেল আবিব। কয়েক যুগ ধরে শত্রুতা থাকলেও গত এপ্রিলে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান। ঐতিহাসিক সেই হামলা 4 মাস না যেতেই আবারও তৈরি হয়েছে একই পরিস্থিতির শঙ্কা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কয়েকজন সামরিক কর্মকর্তার বরাতে এই শঙ্কার কথা প্রকাশ করেছে বিভিন্ন দেশের গণমাধ্যম। বলা হচ্ছে সোমবার ভোরের মধ্যেই ইরানের পক্ষ থেকে আসতে পারে হানিয়া হত্যার পাল্টা জবাব। মিত্রকে রক্ষায় এরই মধ্যে ব্যাপক তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধজাহাজ ও বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠানোর পর রোববার ইসরায়েলে গেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান মাইকেল এরিক কুরিলা। অবশ্য কবে কখন হামলা চালানো হবে সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান। তবে শনিবার দেশটির বিপ্লবী গার্ড বাহিনী সঠিক সময়ে উপযুক্ত প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। ধারণা করা হচ্ছে ইরান ছাড়াও হিজবুল্লাহ সহ অন্যান্য প্রক্সি একযোগে ইসরায়েলে হামলা চালাতে পারে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন অভিযান শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার জর্জিয়ার নির্বাচনী সমাবেশে এই তথ্য জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এ সময় রাশিয়ার সাথে বন্দি বিনিময়ের সমালোচনা করেন তিনি। বলেন, মার্কিন ইতিহাসে নিকৃষ্ট হয়ে থাকবে এই বন্দি বিনিময়। উঠে আসে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের কথাও। হ্যারিসের চরিত্রকে আক্রমণ করে একের পর এক মন্তব্য করেন তিনি। প্রশ্নবিদ্ধ করেন তার জাতিগত পরিচয়কেও। এর আগে কমলা হ্যারিসকে বিতর্কের প্রস্তাব দেয় ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন, যা গ্রহণ করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। আগামী 4 সেপ্টেম্বর যা প্রচারিত হওয়ার কথা রয়েছে ফক্স নিউজে। কমলা প্রেসিডেন্ট হলে ধর্ষক, উগ্রপন্থী এবং ছেলে ধরায় ভরে যাবে যুক্তরাষ্ট্র। আমি নির্বাচিত হলে সব কটাকে ধরে ধরে নির্বাসনে পাঠাবো। দেশের ইতিহাসে সবচেয়ে বড় অভিযান চালাবো। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।